তো বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এখন একটা বিষয় নিয়ে কিন্তু বেশ তোলপাড় চলছে। ব্যাপারটা কি? কেন্দ্র ব্যাংকের নেতৃত্বে একটা বড় সড় পরিবর্তন এসছে। একজন সফল গভর্নরকে, মানে যিনি বেশ ভালো কাজ করছিলেন, তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো। আর তার জায়গায় এমন একজনকে আনা হলো যার ব্যাকগ্রাউন্ড, যার পরিচয় সবকিছুই একেবারে অন্যরকম। চলুন আমরা এই পুরো ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, তাই না? মানে একটা দেশ যখন অর্থনৈতিকভাবে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, স্থিতিশীলতার দিকে যাচ্ছে, ঠিক সেই সময়ে কেন এমন একজন সফল গভর্নরকে সরিয়ে দেওয়া হবে? এই নাটকীয় পরিবর্তনের পেছনে আসল কারণটা কি? কি এমন ঘটছিল পর্দার আড়ালে? চলুন আমরা সেই গল্পটাই ধাপে ধাপে জানার চেষ্টা করি। দেখুন, একদিকে আছেন ডক্টর আহসান এইচ মনসুর। আইএমএফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের একজন বড় কর্মকর্তা ছিলেন তিনি, একজন পোড় খাওয়া অর্থনীতিবিদ। আর অন্যদিকে তার জায়গায় এলেন মোস্তাকুর রহমান, একজন ব্যবসায়ী, একটা পোশাক কোম্পানির মালিক। ভাবা যায়, দেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করা হলো। এই যে দুজনের পরিচয়ের মধ্যে আকাশ-পাতাল তফাত, বিতর্কের মূল কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। আচ্ছা, এই পরিবর্তনটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। দেখতে হবে পরিস্থিতি আসলে কতটা খারাপ ছিল। মানে ডক্টর মনসুর যখন দায়িত্বটা নিলেন, তখন দেশের ব্যাংকিং সেক্টরটা বলা যায় একেবারে খাদের কিনারে দাঁড়িয়েছিল। চলুন সেই সময়ের চিত্রটা একবার দেখে আসি। একটু ভাবুন তো, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একসময় ছিল $48 বিলিয়ন। সেখান থেকে কমতে কমতে অগস্ট 2024-এ এসে দাঁড়ালো মাত্র $20 বিলিয়ন। অর্ধেকেরও বেশি কমে গেল। এটা অর্থনীতির জন্য একটা বিশাল বড় একটা বিপদ সংকেত ছিল। শুধু তাই না, টাকার মানেরও ব্যাপক পতন ঘটল। 2022 সালেও যেখানে $1 জন্য 87 টাকা লাগত, মাত্র 2 বছরের মধ্যে সেটা গিয়ে ঠেকল 125 টাকায়। এর প্রভাবটা কিন্তু সরাসরি আমাদের সবার জীবনের ওপর পড়েছিল, তাই না? সব কিছুর দাম বেড়ে যাচ্ছিল। আর সবচেয়ে ভয়ের কথা কি ছিল জানেন? দেশের মোট 61টা ব্যাংকের মধ্যে 11টা ব্যাংকই প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিল। মানে ভাবুন একবার, পুরো দেশের অর্থনৈতিক সিস্টেমটা কিন্তু ভেঙে পড়ার একটা বিরাট ঝুঁকির মধ্যে ছিল তখন। এখন প্রশ্ন হলো, এই সংকটটা তৈরি হলো কেন? সূত্রগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী এর পেছনে কিন্তু বেশ কিছু গুরুতর অভিযোগের কথা বলা হয়েছে। যেমন অভিযোগ আছে যে সালাম গ্রুপ 7টা ব্যাংক থেকে প্রায় 2 লাখ কোটি টাকা আত্মসাৎ করেছে। আবার সাবেক একজন মন্ত্রীর বিরুদ্ধেও একটা ব্যাংক থেকে লুটপাটের অভিযোগ ওঠে। এমনকি প্রধানমন্ত্রীর উপদেষ্টার প্রতিষ্ঠানের বিরুদ্ধেও 50,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণের কথা শোনা যায়। এগুলো সবই কিন্তু সূত্র থেকে পাওয়া অভিযোগ। তো এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন সবকিছু প্রায় ডুবতে বসেছে, ঠিক তখনই কেন্দ্রীয় ব্যাংকের হাল ধরলেন ডক্টর আহসান এইচ মনসুর। আর তার পরের 18 মাসে তিনি যা করলেন, চলুন সেই গল্পটাই এবার শোনা যাক, কিভাবে তিনি পরিস্থিতিটা বদলে দিয়েছিলেন। তিনি এসেই প্রথমে স্বচ্ছতার ওপর জোর দিলেন। আর তার ফলে কি হলো জানেন? কাগজে কলমে খেলাপি ঋণের পরিমাণটা প্রথমে বেশ বেড়ে গেল, কারণ আগে যা লুকানো ছিল তার সামনে চলে আসছিল। কিন্তু তারপর সঠিক নীতি নেওয়ার ফলে সেই খেলাপি ঋণ আবার কমতেও শুরু করল। মানে সবকিছু যখন ঠিকঠাক পথে এগোচ্ছিল, ঠিক তখনই ফেব্রুয়ারি 2026-এ তাকে বরখাস্ত করা হলো। আর এই ডেটাটা দেখুন, এটা কিন্তু অসাধারণ। মাত্র 18টা মাস, এর মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন থেকে এক লাফে $35 বিলিয়ন ছাড়িয়ে গেল। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে অর্থনীতি সত্যিই ঘুরে দাঁড়াচ্ছিল? শুধু রিজার্ভই নয়, আরও অনেক কিছু ঠিক হচ্ছিল। যেমন ধরুন, ডলারের দামটা প্রায় 1 বছর ধরে 122 টাকায় স্থির ছিল। যে ব্যাংকগুলো ডুবতে বসেছিল, যেমন ইসলামী ব্যাংক বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওগুলো ধীরে ধীরে সেরে উঠছিল। এমনকি 5টা দুর্বল ব্যাংককে সফলভাবে একীভূত করা হয়। আর সবচেয়ে বড় কথা, মূল্যস্ফীতি কমানোর জন্য সুদের হার কমানোর একটা রাজনৈতিক চাপ ছিল। কিন্তু তিনি সেই চাপের কাছে মাথা নত করেননি, নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। এত ভালো কাজ, এত সাফল্য, তারপরেও হঠাৎ করেই যেন গল্পের মোড়টা ঘুরে গেল। কিছু খুব জরুরি সংস্কারের প্রস্তাব তিনি দিয়েছিলেন, সেগুলো আটকে দেওয়া হলো। আর ঠিক তারপরেই গভর্নরকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন, তার চুক্তির মেয়াদ কিন্তু তখনও 2 বছরের বেশি বাকি ছিল, কিন্তু কোনো আলোচনা নেই, কিছু নেই, হঠাৎ করে তাকে বরখাস্ত করা হলো। এটা ওয়াকেই একটা নজিরবিহীন ঘটনা ছিল। ব্যাপারটা বুঝতে হলে টাইমিংটা খেয়াল করতে হবে। তাকে সরিয়ে দেওয়ার ঠিক আগেই কিন্তু সরকার তার আনা বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব আটকে দিয়েছিল। যেমন তিনি চেয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা আরও বাড়াতে, খেলাপি ঋণ সমস্যার সমাধানের জন্য নতুন আইন আনতে। বোঝাই যাচ্ছে এই প্রস্তাবগুলো ব্যাংকিং খাতের কিছু প্রভাবশালী মহলের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছিল। এই যে একজন গভর্নরকে সরিয়ে আরেকজনকে আনা হলো, এই পুরো ঘটনাকে ঘিরে সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠেছে সেটা হলো স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। চলুন এবার আমরা বোঝার চেষ্টা করি যে সমালোচকরা ঠিক কী নিয়ে উদ্বিগ্ন। স্বার্থের সংঘাত বিষয়টা আসলে খুব সহজ। ধরুন খেলার রেফারি যদি নিজেই কোনো একটা দলের মালিক হন, তাহলে কি হবে? তিনি কি নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারবেন? ঠিক তেমনি যিনি ব্যাংকিং খাতের নিয়মকানুন বানাবেন এবং প্রয়োগ করবেন, তিনি নিজেই যদি একজন বড় ব্যবসায়ী হন, তাহলে তো একটা ঝুঁকির ব্যাপার থেকেই যায়, তাই না? আর ঠিক এই ভয়টার কথাই বলেছেন অর্থনীতিবিদ মইনুল ইসলাম। তিনি বলছেন, যেভাবে তাকে বিদায় করে একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ করা হলো, তার মাধ্যমে প্রমাণ করা হলো যে রাজনৈতিক আনুগত্যই গভর্নরের প্রধান বৈশিষ্ট্য হতে হবে। এটা অর্থনীতির জন্য বিপজ্জনক হতে পারে। তার মানে তিনি মনে করছেন দক্ষতার চেয়েও এখানে আনুগত্যকে বেশি দাম দেওয়া হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য মোটেও ভালো খবর নয়। তো সব মিলিয়ে দেখলে সূত্রগুলো থেকে মূলত 4টা বড় উদ্বেগের কথা আমরা জানতে পারি। 1. পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক আনুগত্য বড় হয়ে যাচ্ছে। 2. নতুন গভর্নর হয়তো ঋণ খেলাপিদের প্রতি একটু নরম মনোভাব দেখাতে পারেন, যা একটা নতুন সংকট তৈরি করবে। 3. কেন্দ্রীয় ব্যাংক নিজেই নিয়ন্ত্রক হিসেবে দুর্বল হয়ে যেতে পারে। আর 4. সবচেয়ে বড় ভয়টা হলো এই যে গত 18 মাসে অর্থনীতিটা একটু স্থিতিশীল হয়েছিল, সেই স্থিতিশীলতাটাই হয়তো আর থাকবে না। আসলে সবশেষে পুরো ব্যাপারটা এসে দাঁড়িয়েছে একটা চিরন্তন দ্বন্দ্বে। একদিকে আছে দেশের জন্য সঠিক অর্থনৈতিক নীতি, আর অন্যদিকে আছে রাজনৈতিক অগ্রাধিকার। প্রায়ই এই দুটোর মধ্যে একটা সংঘাত তৈরি হয়। দেখুন, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা হলো অনেকটা অভিভাবকের মতো, আর্থিক খাতের অভিভাবক। তাকে মাঝে মাঝে কঠোর হতে হয়, এমনকি কিছু অপ্রিয় সিদ্ধান্তও নিতে হয়। আর এই কাজটা করতে গেলে অনেক সময় হয়তো সরকারের রাজনৈতিক ইচ্ছার বিরুদ্ধেও যেতে হতে পারে। ঠিক এই কারণেই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা থাকাটা এত বেশি জরুরি। সুতরাং এই ঘটনাটা কিন্তু শুধু একজন গভর্নরের আসা যাওয়ার গল্প নয়, এটা আমাদের সবার সামনে একটা অনেক বড় গভীর প্রশ্ন রেখে যায়। যে কোনো দেশের জন্যই চূড়ান্ত প্রশ্নটা হলো অর্থনীতির এই যে রক্ষাকর্তারা, এই যে অভিভাবকেরা, তাদের অভিভাবকত্ব করবে কে, তাদের রক্ষা করবে কে?